যখন আমাকে বলা হয়েছিল যে ইকরিকে তুমি কিভাবে চাও, আমাদের তো একটা লেখা জমা দিও, তো আমি প্রথম লাইনটাই লিখেছিলাম যে আমি একটা ব্যাক বেঞ্চার মনস্টার হতে চাই। তুমি আসলে একদম সবার মধ্যে থেকেও যে একটা আলাদা রকমের ভাবনা নিয়ে কাজ করতে পারছো, তাহলে এই গড়ে ওঠার পিছনে আসলে তোমার পরিবারের ভূমিকাটা, বিশেষ করে আঙ্কেলের ভূমিকাটা হ্যাঁ, সবচেয়ে বেশি। কারণ আমি নিজে যেহেতু ব্যাক বেঞ্চার ছিলাম দাদা, আমার হাজার হাজার প্রশ্ন ছিল। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ জিনিস হচ্ছে আমার কাছে ভালোবাসা। ওই সময় কিন্তু আমি আমার বন্ধু চিনেছি, আমি আপনাকে চিনেছি, আপনি কিন্তু ঠিকই সেই সময় আমার খোঁজ নিয়েছেন, এবং সেটা আমি সবার সামনে কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা অনেকদিন পরে দেখলাম আবার যে 2025-এ এসে তুমি একটা, তোমার একটা সিনেমা মুক্তি পেলো, তাহলে কি শিল্পী নওশোবাকে আমরা আবার ব্যাক পাচ্ছি? আমার কাছে মনে হয়েছিল যে আব্বুর মৃত্যুর পরে আই ওয়াজ সার্চিং সামথিং। একজন মানে চলচ্চিত্র বোদ্ধা নই, আমি চলচ্চিত্র প্রেমী, এটা আপনি জানেন। সবগুলো উইং নিয়ে নওশোবার সামনের প্ল্যান কি? সামহাউ ইগনোর করি হচ্ছে ঢাকা ব্যতীত বাকি পুরো বাংলাদেশের নিউ জেনারেশনকে। বাট ওরা যে ভীষণ ট্যালেন্টেড সেইটা আমি আগেও বলতাম, এখনও বলবো। নওশোবা যে 18-র পর থেকে একটা লম্বা সময় নওশোবাকে অনেকেই ওই সময়টাতে কাজে ডাকতে ভয় পেয়েছে, বা নওশোবা ওই সময়টাতে কাজ কম করেছে। পরবর্তীতে যেটা হলো যে আমরা অনেক দিন পরে দেখলাম আবার যে 2025-এ এসে তুমি একটা, তোমার একটা সিনেমা মুক্তি পেলো কলকাতায়, এবং সিনেমাটা কলকাতায় ওই সময়কার বেশ বড় বড় সব ব্যানারের ছবি মুক্তি পেয়েছিল। ওই ব্যানারের মধ্যে কীভাবে যেন ছবিটা মানে খুব ভালো করে ফেললো, মানে ওই ব্যানারের অন্যান্য ছবিগুলোর তুলনায় এটা কম টাকায় নির্মিত ছবি, কিন্তু দর্শক খুব পছন্দ করলো। এমনিতেই অনেকদার ছবি আমাদের সবারই খুব ফেভারিট। তারপর তুমি একটি নাটকে অভিনয় করলে, হ্যাঁ, আবার অভিনয়, তাহলে কি শিল্পী নওশোবাকে আমরা আবার ব্যাক পাচ্ছি? দাদা আমি তো মুখিয়ে আছি, এবং ধরেন 2023-এ অনেকদা যখন আমাকে সিনেমার জন্য অডিশন দিতে বলেন, আমার কাছে মনে হয়েছিল যে আব্বুর মৃত্যুর পরে আই ওয়াজ সার্চিং সামথিং টু হোল্ড অন। কারণ ওই সময় টুগেদার উইকেন্ডেরও কাজ খুবই, মানে আমি যে বছরে মাত্র একটা কাজ করতে পারতাম, মানে 18 সাল থেকে কিন্তু আমি প্রতি বছর টুগেদার উইকেন্ডের জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে মাত্র একটি করে কাজ করতে পারতাম। কারণ এটার মানে প্রসেসটাই অনেক লম্বা, এবং বিষয়টা আপনি জানেন যে পৃষ্ঠপোষকতাও পাওয়া যায় না, থিয়েটার করার ক্ষেত্রে তো আরও পাওয়া যায় না। তো আমি তখন চিন্তা করছিলাম যে আব্বুর মৃত্যুর পরে আমার হঠাৎ করেই পৃথিবীটা একদমই ফাঁকা হয়ে গেল। মানে আমি দেখলাম যে আমার আশেপাশে এই ব্যক্তিকে ছাড়া তো আমি আসলে কাউকেই খুঁজি না। তো ওই আমি রিপ্লেসটা খুঁজিও নি। আমি আমার বন্ধু যারা রয়েছেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষ আমার লাইফে একটা অক্সিজেন সিলিন্ডারের মতো, এবং সেই জায়গা থেকেও আমি বলি যে আমার মানে এই যে সিদ্ধার্থ করাটা, অথবা এই যে ধরেন রেজারিফ স্যার, আমি ওনার নামটাও বারবার বলতে চাই, কিন্তু ওই সময়টা ধরেন আমি সিদ্ধার্থ হচ্ছে এটা শুনে কিন্তু আমি জাস্ট ওনাকে টেক্সট করেছিলাম, যেহেতু সিদ্ধার্থ উপন্যাসটা আমার পড়া, এবং আমি ওনাকে একটু জানতে চাই, মানে আমার জানার ইচ্ছা থেকেই কিন্তু ওনাকে আমি জাস্ট আপনার রিহার্সালটা দেখবো। তো সেই রিহার্সাল করতে গিয়ে সিদ্ধার্থ হয়ে যাওয়া, অথবা অনেকদার আমার বাবাকে নিয়ে লেখা চিঠিগুলো পড়তে পড়তে অনেকদার চরিত্রের মানে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে মানে করতে পারে, এবং সেই সিনেমাটা আবার হিটও হয়ে যাওয়া, এগুলো আসলে দাদা আমি মানে আমার কাছে মনে হয় একান্তই আমার, শুধু মনে হয় আমার একাগ্রতা, আমার ধৈর্যের ফল। অভিনয় শিল্পী হিসেবে নওশোবাকে মূল্যায়ন করি, তাহলে আমি যেভাবে মূল্যায়ন করব তা হচ্ছে যে, যদি আমি ডিরেক্টলি কাজ করেছি নওশোবার সাথে, তা হচ্ছে যে অ্যাজ এ পারফর্মার হিসেবে একটা ক্যারেক্টারকে ধারণ করার জন্য যে ধরনের জিজ্ঞাসা লাগে, যে ধরনের বোধ লাগে, যে ধরনের যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে, এবং ক্যারেক্টারটাকে ধারণ করার জন্য যে ধরনের মানসিকতা লাগে, সেইটা নওশোবার মধ্যে পুরোপুরি আছে। এবং নওশোবা একটা ক্যারেক্টারকে মানে যথেষ্ট রকমের, ক্যারেক্টারটা যে পরিমাণ মনোযোগ, যে পরিমাণ মানে ক্যারেক্টার, একটা যে কোনো সিনেমার ক্যারেক্টারগুলো আসলে এরকম যে একটা পাত্রের মধ্যে যখন পড়ে, সেই পাত্রটা ক্যারেক্টারটাকে আরেকটা অনেক বেশি রকমের মানে ফ্লারিশ করে, অনেক বেশি রকমের উজ্জ্বল করে তোলে। তো নওশোবা যে চরিত্রটা করে, সেই চরিত্রটা উজ্জ্বল হয়ে ওঠে, কারণ নওশোবা তার মধ্যে অনেক কিছু ইনপুট করে। সো নওশোবাকে আবার অভিনয়ে ফেরত পাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা দর্শকের জন্য ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে একটা। জুলাই অভ্যুত্থানের পর নওশোবা বেশ কিছু সিনেমার বিভিন্ন আয়োজনের সাথে তুমি যুক্ত হয়েছিলে। সেন্সর বোর্ডের মেম্বার থেকে শুরু করে বেশ কিছু আয়োজনের সাথে যুক্ত হয়েছিলে। সেগুলোর মানে কত দূর আসলে, কতটুকু পরিবর্তন করতে পারলে, বা কতটুকু
কি মনে হয় আজকে প্রায় তো 1.5 বছর 1 বছর সময় বেশি হতে চললো? দাদা প্রথম কথা হচ্ছে যে আমি আসলে একজন মানে চলচ্চিত্র বোদ্ধা নই, আমি চলচ্চিত্র প্রেমী, এটা আপনি জানেন। মানে আমি প্রচণ্ড প্রেমে পড়ে আছি চলচ্চিত্র পুরো বিষয়টাতে, পুরো প্রসেসটাই আমার ভীষণ ভালো লাগার। তো সেই জায়গা থেকে আমার কাছে প্রথম কথা হচ্ছে আমি বিষয়টা প্রথমে বুঝতে চেয়েছি। আমার নিজস্ব কিছু মানে আমি আমার নিজের এই চলচ্চিত্র একজন কর্মী হিসেবে আমি নিজের যা যা ফেস করছি সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছি। যেমন ধরেন আর্টিস্ট পেমেন্ট, এনওসি হওয়া। কারণ আমার কথা হচ্ছে যে আর্টিস্ট পেমেন্ট ক্লিয়ার হয় না, কিন্তু এমন অনেক সিনেমা আছে কিন্তু সেগুলো ভালো ব্যবসা করছে। এই জায়গাটা নিয়ে আমি খুবই জোরালোভাবে চেয়েছি, এখনও বলে যাচ্ছি যে আমাদের তো এখনও বিধিমালা আসেনি, তো সেটা বাস্তবায়ন কবে হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমি কিন্তু একদম ডে ওয়ান থেকে এই কথাগুলোই বলে যাচ্ছি, এবং আমার যারা বাকি যারা রয়েছেন তারা আমাকে এই বিষয়টাতে ভীষণ সাপোর্ট করেছেন। কারণ যেহেতু ওখানে বাকিরা সবাই হচ্ছেন চলচ্চিত্র প্রযোজক এবং ডিরেক্টররা আছেন, কিন্তু একমাত্র আর্টিস্ট আমি। তো আমি খুব স্বাভাবিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা কেন নয়, আমরা আর্টিস্ট পেমেন্ট ক্লিয়ার না হলে আসলে কেন একটা সিনেমা আমরা সেন্সর অথবা সার্টিফিকেশন দেব। এছাড়া শিল্পীদের কল্যাণ ট্রাস্ট নিয়েও কিছুটা করছো না তোমরা? জি, তো এখনো যেমন ধরেন এটারও আইনের অনেক চেঞ্জ দরকার। যেমন ধরেন আইনের মধ্যে রয়েছে যে 40 বছর না হলে কাউকে কোনো দেয়া যাবে না। তো মানে 20 বছরে তো আর্টিস্ট থাকতে পারে, 8 বছরের শিশুও তো একজন শিল্পী হতে পারে। তো সেই জায়গাগুলো নিয়েও কাজ হচ্ছে, আমরা মানে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি। এবং আমার সাথে যারা আছেন আমি মাস্ট সে যে তারা আমার আমি যে কথাগুলো বলি অথবা ওনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এগুলো কিন্তু আমরা মানে এই 1.5 বছর ধরে কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছি। আন্তরিকতার বা আগ্রহের যে অভাব নেই সেটা আমি জানি জি। পার্সোনালি থেকে, কিন্তু কতটুকু পরিবর্তন আসলে হলো? আদৌ কি আমরা না, নীতিমালায় এখনো তো কিছু কোনো পরিবর্তন আমরা করতে জানি পারলাম? না। মানে সেটা তো আসলে আমাদের কাছে আসলে আমরা বলতে পারবো, এবং সেটা যখন আসবে তখন তো সেটা আপনারাও জানবেন। যেমন ধরেন আমি এটাও বলেছি যে অ্যানিমাল সেফটি, যে একটি চলচ্চিত্রে আপনি ঘোড়া ব্যবহার করবেন, কুকুর ব্যবহার করবেন, মানে আপনি আসলে তাকে মানে এই যে বলে দিলাম যে এখানে কাউকে হার্ম করা হয়নি, এটা আপনি আসলে কিসের ভিত্তিতে বলছেন? ওখানে কোনো ভেট ছিল? ওখানে কি কোনো অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে কি উপস্থিত ছিলেন? তাহলে আপনি কি করে বুঝলেন যে এই পাখিটিকে ঠিকঠাক মতো খাওয়ানো হয়েছে অথবা তাকে দিনের পর দিন রোদের মধ্যে ফেলে রাখা হয়নি? সো এই জায়গাগুলো নিয়ে আমি চেষ্টা করছি। এখন বাকিটা তো আরও তো অনেক এজেন্ডা আছে, তো সেগুলোও মানে আমার বাকি যারা রয়েছেন মেম্বাররা তারাও চেষ্টা করছেন। এখন বিধিমালাটা না আসা অবধি আসলে কিছুই আমরা বলতে পারবো না, এবং পার্লামেন্ট না হলে তো আসলে সেগুলা বাস্তবায়ন করাটাও অনেক ডিফিকাল্ট। নওশাবাকে আমরা আসলে শুধুমাত্র শিল্পীর জায়গা থেকে এখন আর বিচার করতে পারি না। একটা সময় হয়তো নওশাবাকে আমাদের শুধু শিল্পীই মনে হতো, আর্টিস্ট। সেটাও একটা অনেক বড় শব্দ, অনেক অনেক বড় শব্দ। সারাটা জীবন পার করেও কেউ শিল্পী হতে পারে না। কিন্তু এখন নওশাবাকে শুধু শিল্পীর জায়গা থেকে, বিশেষ করে টুগেদার উইকেন্ড বা আগুনের পরে বা অন্যান্য অ্যানিম্যাল অ্যাক্টিভিটিস পরে বা একটা স্নেক বিষয়ক জায়গা থেকে তুমি বোধহয় হয়েছিলে, ওটা দূত হয়েছিল। হ্যাঁ, তো এই সমস্ত জায়গা থেকে সামনে এখন অনেকগুলো উইং নওশাবার সামনে, সবগুলো উইং নিয়ে নওশাবার সামনের প্ল্যান কি? দাদা আমি আসলে অত উইংয়ের কথা জানি না, যে বিষয়গুলো সামহাও আমার ইন্টারেস্ট বেশি। আমি বারবার বলছি যে আমি বিশ্বাস করি যে যেটা করে তোমার ভালো লাগে, যেটা করে আমার ভালো লাগে, সামহাও আমি সেই ট্রাইবের মানুষরা আমার কাছে আসছে এবং আমি তাদের কাছে যাচ্ছি। এবং আমার জুলাই বিপ্লবের পরে একটাই সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা সামহাও ইগনোর করি হচ্ছে ঢাকা ব্যতীত বাকি পুরো বাংলাদেশের নিউ জেনারেশনকে। বাট ওরা যে ভীষণ ট্যালেন্টেড সেইটা আমি আগেও বলতাম, এখনও বলে যাচ্ছি। তো সেই ওই ট্যালেন্টদেরকে নিয়ে যদি বাংলাদেশের কিছু মানে আমরা যদি একটি মানবিক মানে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে চাই, নিউ জেনারেশনকে বাদ দিয়ে সেটা সম্ভব না। একটা তো হচ্ছে ঢাকার বাইরের যে জেনারেশনের কথা বলছো তুমি, পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে তুমি খুব গুরুত্বপূর্ণ কাজ করছো, তা হচ্ছে ডিসেবল শিশুদেরকে নিয়ে যে থিয়েটারের একটা চর্চা। এটা সম্পর্কে আমাদের একটু বলো তো, মানে এটা করতে গিয়ে কেমন লাগছে, মানে কি নতুন করে কি পেলে, মানে কি দেখলে, ওদের মধ্যে সম্ভাবনার জায়গাটা কতটুকু? পুরোটাই সম্ভাবনা দাদা, মানে আমি খুবই ক্ষুদ্র ওদের সামনে। মানে
এটা বলার কোনো এটা যে আমি ওদের জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি এরকম বিষয় না, উল্টো আমি আপনাকে এতটুকু বলতে পারি আমার গাছ লাগিয়ে গাছের কি উপকার হয় আমি জানি না, আমার উপকার বেশি হয়। তো একটা কুকুরকে ভালোবাসার পরে আমার অনেক বেশি উপকার হয়, আমি আরেকটু সুন্দর হয়ে যাই। তো ওইভাবে ভাবি না যে, যেমন ধরেন আমি যখন ফার্স্ট টাইম আমি স্পেশালি এবলদের নিয়ে কাজ করা শুরু করলাম, কারণ আমি জানি যে হুইল চেয়ারে থাকলে আপনার যেমন অনেক লিমিটেশনস আপনি নিজে বুঝতে পারবেন, যে আপনি হঠাৎ থেকে মানে আপনার গতি থেকে আপনি স্থিতিতে চলে আসলেন, এবং সেই শকটা নেওয়াটাও কিন্তু একটা বিষয়, মেন্টালি নেওয়াটা। তো সেইটা কিভাবে ওভারকাম করা যায় থ্রু আর্ট, কারণ আমি ওভারকাম করেছি, কারণ আমার কাছে সবসময় মনে হতো আমাকে ইকরি করতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমাকে মঞ্চে দাঁড়াতে হবে, আমাকে গান গাইতে হবে, আমাকে মানে আমি নাচবো, আমি অভিনয় করব, আমি মানে এই যে তাড়নাটা, এইটাই কিন্তু আমাকে বারবার দাঁড় করিয়েছে। সো আমি এই জাদু মন্ত্রটা সামহাও আমি যখন পেলাম, তখন আমার কাছে মনে হলো আরে সিআরপির বাকিদেরকে এই জাদু মন্ত্রটা শিখাই, সবার সাথে একটু শেয়ার করে দেখি যে তারা কেমন করে। সো এটা করতে যে হোয়াট আই রিয়েলাইজ, যে মানে আমরা আসলে জানিই না যে আমরা যে কাউকে প্রতিবন্ধী বলছি, আমরা নিজেরা আসলে কতখানি কম জানি। মানে ওনারা হয়তো বা কেউ জীবনে স্কুলে যায়নি, কিন্তু তারা কিন্তু রক্তকরবীর নন্দিনী করে আমার সাথে, তারা রঞ্জন হয়, তারা বিশু হয়, তারা রবীন্দ্রনাথের ডায়লগ অনায়াসে বলে দিতে পারে। সেটা হয়তো বা সময়টা বেশি লাগে, তারা স্কুলে যায়নি, কিন্তু তারা তার যে রবীন্দ্রনাথ যে কারণে রক্তকরবী লিখেছেন সেটা তারা বোঝে দাদা। সো এইটা আমাদের একটা খুব ধারণা যে আমরা যারা পড়েছি অমুক ঢাকা ইউনিভার্সিটি থেকে তমুক থেকে আমরা অনেক বেশি বুঝি। মানে আমার কথা হচ্ছে শাহ আব্দুল করিম, ওনাকে আমি কি বোঝাবো? তো এই মানুষগুলো, এই মাটির মানুষগুলোর কাছাকাছি যে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা ধূলিকণা মাত্র। এই 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 জীবনে যদি বেঁচে থাকতে হয়, খুব ভালো মতো একটা জীবন কাটাতে হয়, তাহলে অবশ্যই এনাদেরকে সাথে নিয়েই আমাকে বাঁচতে হবে। সো ওই আমার নিজের বাঁচার আগ্রহ অনেক বেশি, আমার অনেক দিন বাঁচার ইচ্ছা দাদা। সো দর্শককে যতটুকু দেখি আমরা, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, কখনো বিরক্ত হতে পারে, কখনো রেগে যেতে পারে, কখনো আনন্দে থাকতে পারে, কখনো নাও পারে, কিন্তু যখনই ডিসেবল বাচ্চাদের সাথে রিহার্সেল রুমে থাকে, ওইটা কি বোধহয় নওশাবার জীবনের সেরা সময়। সেরা মানে আমি কখনোই আমার মনে হয় না, বিকজ আমি কনস্ট্যান্টলি ওদের সাথে ভুল করি, ওদের কাছ থেকে শিখি। এবং আপনি আমার যে লাস্ট প্রোডাকশন সেটা আগুনি, যেটা নিয়ে আমি একটু স্পেশালি কথা বলতে চাই, কারণ হচ্ছে যে যখন মানে 5ই আগস্ট ঘটনাটা ঘটে গেল, আমার কাছে প্রথমেই যে জিনিসটা মাথায় এসছে যে বাবা, এই বাচ্চাগুলো কিন্তু একদম একা হয়ে যাবে, কারণ এই যে হই হুল্লোড় হবে, অনেক রেষারেষি হবে, সব কিছুর মাঝখানে যারা আসলে কোনো কিছু না ভেবেই শুধুমাত্র দেশকে ভালোবেসে পথে নেমেছে, যে ফ্যামিলিগুলো তার বাচ্চাদের হারিয়েছে, এরা কিন্তু দাদা একটা পর্যায়ে মেন্টাল যে এক ধরনের টার্বুলেন্স হবে, এইটা কিন্তু উঠে দাঁড়ানোটা অনেক ডিফিকাল্ট। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিষয়টার ভিতর দিয়ে গেছি, এবং তারা তো ফায়দা নেওয়ার জন্য কিছু করেনি, তারা আসলে নিজের থেকে মনে হয়েছিল চলে গেছে। এবং যখন দেখবে যে চারপাশে একটা মানে কে কতটা জায়গায় ছিল, কে কতটা দিয়েছে, কতটা পাচ্ছে, ওই হিসেব হচ্ছে, তখনই তারা খুব বিচ্ছিন্ন। হ্যাঁ, এবং একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন আমি তো জানি এটার কি হয়, প্রথমেই শুনতে হবে যে তোর কেরিয়ারটা গেল, যেটা আমি শুনেছি 18-র পর থেকে, কেরিয়ার গেল, সংসার গেল, কি পাইলি, দেশে পড়ে আছিস, দেশ ছেড়ে চলে যা। তো আমার কাছে একটা বিষয় ছিল যে না, আমি দেশটা ছাড়বো না, কারণ আমি জানি যে আমি কেন ওই কাজটা করেছি। তো এরকম কিন্তু আমার মতো নিশ্চয়ই হাজার হাজার জুলাইতে এরকম মানুষ ছিল। তো আমার কাছে মনে হলো যে এদের কাছে কিভাবে পৌঁছানো যায়। আমি কিন্তু 1 বছর ধরে শুধু ঘুরেছি যে আমি ওদের কাছে রিচ করতে চাই। সো আমি এরপরে আমার মতো করে বন্ধুদের হেল্প নিয়ে বিভিন্ন হসপিটালে যেতাম, আমি যারা আহত আছেন তাদের সাথে কথা বলতাম, তাদের সম্পর্কে জানতে চাইতাম, তারা কিভাবে আসলে বিপ্লবটাকে দেখে, তারা দেশের কাছে কি চায়। এই কথা বলতে 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 আমার কাছে মনে হলো যে না, আমি এই জেনারেশনটাকে যদি আমার জায়গা থেকে 50 জনকেও যদি একটু একটা
মানে শিল্পী সত্তার ভেতরে, মানে শিল্পী সত্তার যে জাদু মন্ত্রটা, যে এটা যদি ট্রিগার হয়ে যায় দাদা, তখন কিন্তু আপনাকে আসলে আরেকটা মানুষ উঠে দাঁড়ানোর দরকার নেই, আপনার শিল্পী সত্তাই আপনাকে দাঁড় করিয়ে দেবে। এবং তখন আসলে সে হিসেব করবে না যে সে কি পেলো, সে একদমই এটা ভাববে যে ওই সময় আমার যা করার দরকার ছিল আমি তা করেছি। আমি করতে পেরেছি কিনা, এই এক্স্যাক্টলি। গৌরব নিয়ে সে সারা জীবন বাঁচবে। হ্যাঁ, এবং ধরেন আরেকটা বিষয় হচ্ছে যে নিজেকে না, মানে ধরেন আপনি একটা গান যখন গান, মানে আপনি কিন্তু গানটা গাওয়ার আগের মানুষটা কিন্তু গানটা গাওয়ার পরের মানুষটা একই না। আপনার কি তাই মনে হয় না? নতুন অবশ্যই, ডেফিনেটলি, মানে যেমন ধরেন একটা বিসমিল্লাহ খায়ের একটা সানাই শোনার পরে তারপরে যে আপনি যে এটার ভিতরে থাকেন, সেই মানুষটা কিন্তু তার আগের মানুষটা নয়। আমি না ওই বিষয়টা তাদের ভিতরে আনতে চেয়েছিলাম। আমি জানি না আমি কতটুকু পেরেছি, আমি পাগলামিটা করেছি এবং আলটিমেটলি আমি আগুনিটা সৃষ্টি করতে পেরেছি। এবং আমার আরেকটা বিষয় ছিল যেটা আমার বাবা আমাকে করেছিলেন, যে উনি আমাকে সিআরপিতে নিয়ে অন্যান্য স্পেশালি এবল মানুষদের মাঝখানে বসিয়ে দিয়েছিলেন। এটা বোঝানোর জন্য, এটা আমি পরবর্তীতে বুঝেছি যে তোমায় একাই দুঃখী নও, তোমার চেয়ে পৃথিবীতে আরও অনেক মানুষের দুঃখ অনেক বেশি। তুমি যখন অন্যের মানুষের কষ্টটাকে বড় করে দেখতে শিখবে, তখন তোমার নিজের কাছে মনে হবে হাউ ব্লেসড ইউ আর। সো এই কারণে যারা জুলাইতে চোখ হারিয়েছে, তখন আমি জন্মান্ধ যারা আছেন তাদের সাথে তাদেরকে বসিয়েছি, এবং একই স্টেজে কেউ একজন জন্মান্ধ এবং যে কিনা জুলাইতে চোখ হারিয়েছে, তারা একসাথে পারফরমেন্স করেছে। এবং তখন কিন্তু আমার নিজের কিছু করতে হয়নি দাদা, ওরা নিজেরাই নিজেদের সাথে কথা বলতে বলতে একটা জায়গায় গেছে। এবং যখন তারা রক্তকরবীর কেউ রঞ্জন হয়েছে, আপনার সামনে একজন বসে আছে, সে কিন্তু মেন্টালি হি ওয়াজ ইন ডিপ্রেশন। সো আমি কিন্তু কিছু করিনি, আর্ট যা করার করে দিয়েছে। আমার শুধু কাজটা ছিল তাদের সামনে এই অফারটা দেওয়া, চলেন একসাথে একটু নাচি, একটু গান গাই, একটু কবিতা পড়ি। নশবা, পৃথিবীটা তখনই সুন্দর হয় যখন না ভালো মানুষরা ক্ষমতাবান হয়ে ওঠে। কিন্তু পৃথিবীর দুঃখ হচ্ছে পৃথিবীতে ভালো মানুষরা প্রায়শই ক্ষমতাবান হয় না। ক্ষমতাবান হয় যাদের ভিতরটা অনেক বেশি কালো। এখন তো তুমি একটু ক্ষমতাবান হয়েছো, মানুষ তোমাকে একটু চেনে, জানে, সবসময় ছিল। হ্যাঁ, তুমি কি এইটাকে, যে এই কাজগুলোকে একটু প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যেতে পারো না, যাতে এগুলো রেগুলার হতেই থাকে, তোমার পরেও হতে থাকে? আমি তো সেটাই চেষ্টা করে যাচ্ছি। যেমন ধরেন এই যে স্পেশালি এবল যাদেরকে নিয়ে আমরা কাজ করি, আমি এটাও বলেছিলাম যে আমরা 3 ডিসেম্বর হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেদিন আমরা হঠাৎ করে ওনাদের কথা আমাদের মনে হয়, হঠাৎ করে আমাদের মনে হয় যে আমাদের সকল রাস্তাঘাটে র্যাম্প থাকা উচিত। আমাদের হঠাৎ করে মনে হয় হায় হায় এই ভুল তো সময় লাগে না, ভুল তো সময়, এটা নারী দিবসেও তাই হয়, শিশু দিবসেও তাই হয়, ভালোবাসা দিবসেও তাই হয়। তো আমার কথা হচ্ছে যে এই যে আমরা দিবস কেন্দ্রিক হঠাৎ করে আহারে উহারে করলাম, তারপরে কি, মানে একজন আমার দলে একটি ছেলে আছে যে কিনা একজন দুর্দান্ত, সে কিন্তু জন্মান্ধ, সে দুর্দান্ত গান গায়, অভিনয় করে এবং বাঁশি বাজায়। এই ছেলেটি সারা বছর বসে থাকে যে কখন আমি থিয়েটারটা করব। তাহলে হয়তোবা আমি আর একজন থিয়েটার শিল্পীকে আমরা আসলে আর কতটুকুই টাকা দিতে পারি, আপনি নিজেও জানেন সেটা। কিন্তু ব্যাপারটা কি এমন হতে পারে না যে তারা প্রফেশনালি কাজ করতে থাকবে? আমরা হয়তোবা 2 মাস 3 মাস পর পরই শুধুমাত্র টুগেদার উইকেন্ড কেন কাজ করবে? অন্যান্য দলেও কেন 3-4 জন করে প্রতিবন্ধী শিল্পী থাকবে না? কেন তারা সেই মানে ওখানে আমার কথা হচ্ছে এই ব্যালেন্সটা কেন নাই? যদি সমাজে প্রতিবন্ধী মানুষ থাকতে পারে, তাহলে একজন অটিস্টিক বাচ্চা থাকতে পারে, কেন একটা থিয়েটার গ্রুপে শুধুমাত্র সবাই আমাদের মতো চোখ নাক সব ঠিকঠাক আছে, তারাই শুধু কাজ করবে? কেন এত মানে যেসব প্রতিষ্ঠিত দলরা আছে তারা কেন 4 জন করে প্রতিবন্ধী ব্যক্তিকে তাদের দলে নেয় না? তাহলেই কিন্তু ঘটনাটা ঘটে যায় দাদা। এটা নিয়েও আমি প্রস্তাবনা দিয়েছি শিল্পকলায়। এখন আমি বলে যাচ্ছি, নিশ্চয়ই কখনো না কখনো আমার মতো আরও আমি সার্চিং পিপল যারা মানে আসলে টুগেদার উইকেন্ড নামটা দেওয়ার পিছনেই সবাই মিলে করতে হবে। আসলে আমি বলে যাচ্ছি নিশ্চয়ই আরও মানুষ আসবে, এবং আমি যাদেরকে নিয়ে কাজ করছি এবং যারা, আমি ঢাকার বাইরের সত্যি কথা জেনারেশনকে নিয়ে ভীষণ আশাবাদী। মানে ওদেরকে যদি ঠিকঠাক প্ল্যাটফর্ম দেওয়া যায়, তাহলে কিন্তু এই মানুষগুলোই দেখা যাবে যে ওরাও যখন নিজস্ব একটা দল তৈরি করবে, থিয়েটার দল, নিশ্চয়ই নিজেদের সাথে সাথে 2-3 জন এরকম প্রতিবন্ধী ব্যক্তিকেও তারা রাখবে। এটা অন্তত আমি আশা করি, আমি এইটাই করতে চাই। আমি আবারও বলছি যে একাধিক সত্তা কাজ করছে নওশাবার মধ্যে। সো শিল্পী নওশাবা সামনে কি চায় আসলে? একদম আর্টিস্ট, অভিনেত্রী নওশাবা।
দাদা আমি আসলে কালকের কথা একদমই ভাবি না, এটা 18 সালের পর থেকে এটা আমার রিয়েলাইজেশন যে আপনিও বোধহয় মাঝে মধ্যে ফেসবুকে লেখেন যে নাও ইজ দ্য টাইম, রাইট? সো এই মুহূর্তে এই যে আপনার সাথে কথা বলছি, আপনার এনার্জি নিচ্ছি এবং আপনি আপনার মতো ব্যক্তি আমাকে মূল্যায়ন করছেন, এইটা আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া এই মুহূর্তে। বাড়ি ফিরে যখন মা আমার জন্য বলবে যে আজকে তোর জন্য এটা রান্না করেছে, ওইটা শ্রেষ্ঠ পাওয়া। মেয়ে যখন জড়িয়ে ধরে বলবে যে মা আজকে কিন্তু তুমি আমাকে ঘুমটা পাড়িয়ে দিতেই হবে, ওটা আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া। এত বড় এই ছোট 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 পাওয়া থেকে কখনো চিন্তা করেছো যে তোমার বাবা যেভাবে তোমাকে গড়েছিল তুমি কি তোমার মেয়েকে সেভাবে করতে পারছো? আমি আমার মতো করে করছি দাদা, আমি আমার বাবার মতো চেষ্টাও করছি না, বাট হ্যাঁ একটা অবশ্যই সে গাইডেন্সটা আছে, কারণ ও একটা ভিন্ন সময় পৃথিবীতে বাস করছে। আমার বাবা আমাকে যে ভাষায় কথা বলতেন সেই ভাষা আমি ব্যবহার করি না, আমি সময় উপযোগী ভাষা ব্যবহার করি। সেই কারণেই হয়তো বা আমি ইয়াং পিপলদের সাথে অথবা জেনজিদের সাথে আমার এত দোস্তি হয়, এবং এরপরে আলফা টালফা যাই আসবে না কেন আমার কিন্তু কোনো সমস্যা হবে না, আই ক্যান কমিউনিকেট। সো আমার কারণ আমার কাছে মনে হয় এই ভাষাটা শুধুমাত্র যে শব্দ দিয়ে তা নয়, আমি চেষ্টা করি যে না বলেও কমিউনিকেশনটা করা যায় কিনা। আমি জানি না এটা আমি বুঝাতে পারলাম কিনা, বাট এইটাই আমার ইচ্ছে যে আমি আপনাকে হয়তো বা আপনার সাথে আমার রেগুলার কথা হবে না দাদা, কিন্তু আমি সামহাও আপনাকে টাচ করে যাব আমার কাজ দিয়ে, আমার হয়তো বা একটা দীর্ঘশ্বাস দিয়ে অথবা একটা হাসি দিয়ে, ওইটাই আমার শ্রেষ্ঠ পাওয়া। থিয়েটারের ক্ষেত্রে কি ভাবছো? সামনে কোনো থিয়েটার সংগঠনের সাথে যুক্ত হবে বা কিছু থিয়েটার এস্টাবলিশ থিয়েটার দিকে যাবে বা কি প্ল্যান করছো? দাদা আমি তো আমার টুগেদার উইকেন্ডকে স্ট্যাবলিশ করতে চাই। আমি চাই যে স্পেশালি এবল থেকে নিয়ে শুরু করে যে বাচ্চাটি কখনো মানে আতা গাছে তোতা পাখি বলতে পারেনি, শিখতে পারেনি, সেও যাতে মানে রক্তকরবী করবে, সেও হয়তো বা ঈর্ষা করবে, সেও মানে দেওয়ান গাছের কিস্সা করবে, মানে এটা আমার স্বপ্ন। এবং আমি যেভাবে আরশিনগরের সাথে কাজ করছি সেরকমভাবে আমি তীরন্দাজের সাথেও কাজ করেছি, কণ্ঠনালীর সূর্যতে, সামনেও হয়তো বা এরকম আমি নাইলাজাত নূপুর আপার সাথেও কাজ করেছি। আমি চাই যে থিয়েটারটা প্রফেশনাল হোক, একটু আর্থসামাজিক বা পলিটিক্যাল জায়গা থেকে সামনে মানে এই প্রশ্নটা তোমাকে করার একটা বড় মানে এটা একটা দাবিদার তুমি, কারণ তুমি বিগত সরকারের আমলে একটা প্রতিবাদ করে দীর্ঘ একটা সময় বন্দি দশায় পার করেছো। দ্বিতীয়ত হচ্ছে যে এবারের আন্দোলনে তুমি সক্রিয় ছিলে, পাশাপাশি তুমি এই মুভমেন্টের সাথে যারা যুক্ত তাদের সাথে কাজ করছো। সব মিলিয়ে সমস্ত কিছুকে একখানে করে যদি বলা হয় কেমন বাংলাদেশ দেখতে চাও সামনে? আমার কাছে মনে হয় যে এই যে বৈচিত্র্যময়তা, আমার কাছে মনে হয় আমার বাংলাদেশের প্রথম পরিচয় হচ্ছে বৈচিত্র্যময়তা এবং বীরত্বর। এই যে বীরত্ব গাথা যা আছে সেটা কৃষক আন্দোলন থেকে নিয়ে শুরু করে 21শে ফেব্রুয়ারি থেকে নিয়ে শুরু করে এই জুলাই, এবং আমার যে বৈচিত্র্যময়তা যে আমি মাঝি যখন পাল তুলবে তখন সে গান গাইবে, বাউলের যখন মনে হবে যে সে এখন সুর তুলবে সে সুর তুলবে, আমার যখন মনে হবে যে আমি পাহাড়ে যেয়ে বসে থাকবো এবং সেই সময় আমি দূর থেকে কখনো শুনতে পাবো একেবারে মন্দিরের আওয়াজ, আবার শুনতে পাবো আজানের ধ্বনি, কিন্তু সেটা শুনতে যে আমার যাতে কোনোদিন মনে না হয় যে আমার ভয় লাগছে। আমি ভয় পেয়ে বাংলাদেশে থাকতে চাই না, আমি আনন্দ নিয়ে পৃথিবীতে এসেছি, কাঁদতে কাঁদতে হাসতে হাসতে বাংলাদেশ থেকেই আমি জীবনটা থেকে চলে যেতে চাই। একজন শিল্পীকে কিছু নিজস্ব বোধ, কিছু দর্শন থেকে কাজ করতে হয়, এবং সব থেকে যেটা পুরাতন কথা বারবার করে বলতে হয় যে শিল্পীকে আসলে ভালো মানুষ হতে হয়। নওশাবা তার পুরো কার্যক্রমের মধ্যে এই ব্যাপারটা আছে, এবং যেসব জায়গাগুলোতে মানুষ খুব বেশি রকমের গুরুত্ব দেয় না বা মনে করে যে একটা স্ট্রিট ডগ পড়ে আছে, একটা স্ট্রিট ডগকে মেরে ফেললে কী এমন বা হবে, ওই জায়গাগুলোতে একটা বিড়ালের জন্য যে বিষয়গুলো নওশাবা তৈরি করছে এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, সে জায়গার থেকে নওশাবাকে আমি স্যালুট জানাই যে নওশাবা চেষ্টা করছে অনেক বেশি। এবং নওশাবা তোমার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। তুমি যদি শেষ কথা কিছু বলতে চাও। এটাই বলতে চাই, কারণ আপনার সাথে আমার অনেক কথা বলার ছিল। আমি আসছি আজকে আপনার জন্য সিরিয়াসলি, কারণ
18-র পর থেকে আপনার সাথে আমার হয়তোবা পরিচালক শিল্পী হিসেবে কাজ হয়নি, কিন্তু আমি মানে কৃতজ্ঞতা এমন একটা গুণ আমার কাছে মনে হয় এটা আমাকে বাঁচিয়ে রাখে। এবং আমি প্রতি সেকেন্ডে যেহেতু আমি জানি যে এই জীবনটা আমি যে ফিরে পেয়েছি সেটা আসলে মানে ইটস আ উপহার, এবং সেটা আমি একা ফিরে পাইনি। সেখানে আমার বাবারা ছিলেন, সেখানে হয়তো বা অনেক পশু পাখির দোয়া ছিল, অনেক গাছের দোয়া ছিল, সেখানে আপনারাও ছিলেন। তো আমি ওই কৃতজ্ঞতার জায়গা থেকে এটাই বলবো যে আমি হয়তো বা ভুল করব, কিন্তু সেই ভুলটাও আমি ভালোবাসতেই করব, এবং সেখান থেকে আমি শিক্ষা নেব, আবার ভুল করব। তো আমার এই ভুল করতে করতে যে জীবনটা আমি পার করবো, সেখানে আমি চেষ্টা করব যে অনেক কিছু সৃষ্টি করে যেতে, কারণ আমি একজন শিল্পী, আমি মনে করি যে আমি সৃষ্টি করতে এসেছি এই পৃথিবীতে। সো সে সময় আপনারা আমার পাশে থাকবেন, আমার সমালোচনা করবেন, এবং মাঝে মধ্যে একটু প্রশংসাও করবেন আর আশীর্বাদ করবেন। ধন্যবাদ নশবা। দর্শক, আমরা শেষ করলাম একটি প্রাণবন্ত আলোচনা, এবং যে আলোচনার মধ্যে আসলে ক্লিক বেইট অনেক তথ্য নেই, মানে যেটা হচ্ছে যে কটা প্রেম হলো, কটা বিয়ে হলো, এ বিষয়ে নেই, কিন্তু একজন শিল্পীর ভাবনা আছে, একজন শিল্পীর শিল্পী হয়ে বড় হয়ে ওঠা আছে, তার বড় হয়ে ওঠার পেছনে আশপাশের মানুষগুলোর ভূমিকা আছে, এবং সেই শিল্পী বা সেই মানুষটি কিভাবে তার শিল্পকে সবার মাঝখানে ছড়িয়ে দিচ্ছে, অনেককে মানুষকে মিলে টুগেদার উই ক্যান একটি ধারণা তৈরি করছে যে আমরা একসাথে মিলে অনেক কিছু করতে পারি। দেখা হবে সামনের কোনো পর্বে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।